প্রত্যেক সফরের একটা শুরু থাকে আর থাকে একটা শেষ, কিন্তু সিমলা সফরের এই শেষটা যেন মন ছুঁয়ে যায়। পাহাড়ের ঠান্ডা হাওয়া, কুয়াশার মোড়া সকাল আর রোদ ঝলমলে দিন, সব কিছুই যেন একটা পরীর দেশে থাকার মতো। আজ আমরা সিমলাকে বিদায় জানাচ্ছি। ব্যাগ গুছিয়ে পাহাড়ি রাস্তার দিকে শেষবার তাকিয়ে মনে হচ্ছে যেন একটা সুন্দর গল্প শেষ করে বাড়ির পথে পা বাড়ালাম। তবে বিদায় মানেই শেষ নয়, কারণ এই স্মৃতিগুলো রয়ে যাবে সারা জীবন। চলুন সিমলা থেকে বাড়ি ফেরার এই সফর শুরু করি। হ্যালো গাইস, সকাল দিয়ে অনেক টেনশনের মধ্যে ছিলাম, তাই জন্য আর ভিডিও দেওয়া হয়নি। কারণ আমাদের ট্রেনটা ওয়েটিং লিস্টে ছিল আর সবাই বলছিল কনফার্ম হবে না। আলটিমেটলি কনফার্ম হয়েছে। আরএসসিতে আমাদের দুজনের জন্য একটাই সিট অ্যালট হয়েছে। তো আমরা এখন এভাবে জার্নি শুরু করছি। পরে টিটিকে বলে দেখা যাক কোনো ব্যবস্থা করা যায় কি না। তো ভিডিও করিনি, সকালবেলা ব্রেকফাস্ট করেছি তারও ভিডিও করিনি, আর হচ্ছে গিয়ে এলাম তারও কোনো ভিডিও করা হয়নি। টেনশনের মধ্যে ছিলাম, টেনশনের মধ্যে ভিডিও করতে ভালোও লাগছিল না। তো এখন আমাদের ট্রেন কনফার্ম হয়ে গেছে, তাই আমি ভিডিওটা দিলাম। আর এইদিকে ট্রেনের এসি বগিগুলো লাগিয়ে দিয়েছে, আর ট্রেনের যে নর্মাল বগিগুলো স্লিপার কোচ যেগুলোতে আমরা যাবো সেইগুলো এখন ট্রেন নিয়ে আসছে। এগুলো নিয়ে সাথে জুড়ে তারপরে আমাদের ট্রেন এখান দিয়ে রওনা দেবে হাওড়ার উদ্দেশ্যে। এই ট্রেনটির প্রত্যেকটি বগি ছিল আলাদা আলাদা করা। আমাদের সামনেই সেই বগিগুলো নিয়ে এসে পরপর জুড়ে দিচ্ছে এখানে। তো ফাইনালি গাইস আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর আমাদের বগি S9 63 আরএসসি বুক হয়েছে। তো চলো ট্রেনে উঠে এখনও কোনো ট্রেনের লাইট জ্বালেনি, ট্রেনের লাইট চালাক তারপর তোমাদের ভিডিও। চলো ট্রেনে ওঠা যাক। এক্ষুনি আমাদের ট্রেনের ইঞ্জিন লাগিয়ে দিল আর ট্রেনের লাইট জ্বালিয়ে দিল। তোমাদেরকে দেখিয়ে দিই। ট্রেনের ভেতরে আমাদের স্লিপার সিট, এখানে সাইড আপার সাইড লোয়ার, আর এখানে আছে আপার মিডিল আর লোয়ার, সবাই জানো এরকম থাকে। আর এদিকে আছে আয়না, এখানে আছে বোতল হোল্ডার, চার্জিং পয়েন্ট, আর ফ্যান লাইটের সুইচ, আর এদিকেও চার্জিং হোল্ডার, লাইট ফ্যানের সুইচ। হলো আমাদের যাত্রা শুরু হলো এখান দিয়ে। তাতে দেখি আজকে যদি কভার করতে পারি করবো। সকালে উঠে ঘড়িতে এখন সময় 12টা বেজে 1। আমাদের ট্রেন সবে কালকা ছেড়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এখন যাত্রা 32 ঘন্টা। অলরেডি ট্রেন 5 মিনিট লেটে ছাড়লো কালকা থেকে। দেখা যাক এই লেটটা গিয়ে কতক্ষণে পৌঁছায়। আসার সময় ভালোই এসেছিলো ট্রেন, যাওয়ার সময় দেখা যাক কতটা লেট হয়। কালকা ছেড়ে ট্রেনের পরবর্তী স্টেশন চণ্ডী মন্দির, তারপরে চণ্ডীগড়। রাতে আর দেখানোর মতো কিছু নেই। যদি চণ্ডীগড় পর্যন্ত জেগে থাকি তাহলে চণ্ডীগড়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, আর না যদি জেগে থাকি তাহলে গুড নাইট। কালকে আবার সারাদিন ভিডিও করতে হবে। ঘড়িতে সময় এখন 1টা বেজে 12 মিনিট, আর আমাদের ট্রেন এই সবে এসে পৌঁছালো চণ্ডীগড় প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনের হল্ট 24 মিনিট। তো দেখা যাক ট্রেন কখন ছাড়ে। তো চলো, আজকে আর কিছু দেখানোর নেই, এখন উঠে ঘুমিয়ে পড়বো। তো আবার যা দেখানোর দেখাবো কালকে। তো চলো, বাই, গুড নাইট। সকালে যখন ঘুম ভাঙলো তখন আমাদের ট্রেন ওল্ড দিল্লি জংশন পেরিয়ে যমুনা ব্রিজের ওপর দিয়ে পার হচ্ছে, আর সেই আওয়াজেই ভেঙে গেল আমাদের ঘুম। 12312 কালকা টু হাওড়া নেতাজি এক্সপ্রেস
এরই মধ্যে তার যাত্রাপথের 267 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছে। তখন আমাদের ছাড়লো ওল্ড দিল্লি ঘড়িতে এখন সময় 6:50। নির্ধারিত টাইম দিল্লি ছেড়ে গাজিয়াবাদ যাওয়ার পথে এক ঝলক ঘুম দিয়ে নিলাম আবার। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছিল আমার ওয়াইফ। কালকা থেকে ছেড়ে 287 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে গাজিয়াবাদ জংশন। এই ট্রেনের পরবর্তী স্টপেজ আর আমাদের নির্দিষ্ট সময় থেকে 2 মিনিট লেটে চলছে, তো বেশিক্ষণ দাঁড়াবে না। ট্রেনে উঠে গেলাম আমি। আর ট্রেন ছেড়ে দিয়েছে কাল রাত 12টায় ট্রেন ছেড়ে এখন 11:28 ট্রেন এসে পৌঁছালো একুয়া জংশন। একুয়া জংশনে আমাদের টাইম ছিল 11:17। আমাদের ট্রেন ঢুকেছে 11:24। এখানে আছে 5 মিনিটের হল্ট, কিন্তু জানি না কতক্ষণ দাঁড়াবে, যেহেতু ট্রেন অলরেডি লেট আছে। তো সেই টাইমটা মেকআপ করার জন্য তাড়াতাড়ি ছেড়ে দেবে। আর এর মধ্যেই বলতে বলতে ছেড়ে দিল একুয়া জংশন। আমাদের ট্রেন তখন তার লেট টাইমকে মেকআপ করার জন্য ছুটছে উচ্চশ্বাসে। তারই এক ঝলক শেয়ার করে নিলাম তোমাদের সাথে। 620 কিলোমিটারের যাত্রা কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো মাপুন্দে। ট্রেন লেট ছিল, কিন্তু এখানে ট্রেন টাইম কভারেজ করে রাইট টাইমে এসে পৌঁছেছে। এখানে স্টপেজ 2 মিনিট, তো ট্রেনে উঠে যাই। আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ चलो कानपुर सेंट्रल है आराम से बैठे रहिए। এদিকে দুপুরে খাবার দিয়ে গেছে, তাও আমরা এখন চানা খাচ্ছি। খেয়ে নিয়ে তারপর দুপুরে খাবার খাবো। আর দুপুরে খাবারে কি নিয়েছি তোমাকে বলে দিই। আছে ভাত আর রুটি দিয়ে গেছিলো, রুটির বদলে আমি নিয়েছি এক্সট্রা রাইস। আছে ডাল, আছে পেঁয়াজ কুচি কিছু, এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা দেখো কেমন সাদা মতো হয়ে আছে। তো সবসময় তো ঘরের মতো খাওয়া হয় না, সময় পেট ভরার জন্য খেতে হয় চিকেন। আর এখানে কিছু একটা ডাল টেবিল যেটা দিয়েছে, ওটা আমি খাবার সময় বলে দিচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে মেনু, এর দাম নিল 180 টাকা। তো চলো খেয়ে বলি। ঠিক আছে, বাট হলুদের গন্ধ পাওয়া যায় তরকারি থেকে। তো ট্রেনে চললে এইসব খাবারই খেতে হবে, আর নেই। এখানে ডাল আছে, ডালটা দেখি। গন্ধ লবণ কম, মাছ টেস্ট করে দেখি। লবণ দিতে ভরে গেছে মাছের দিতে। তো সবসময় মনে মতো খাওয়া হয় না, পেট ভরার জন্যই খেয়ে নিই। কালকা দিয়ে ছেড়ে 703 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন থামলো কানপুর সেন্টারে। এখানে আমাদের হল্ট 10 মিনিট। ট্রেন একদম রাইট টাইমে
টাইমে চলছে, তাই জন্য এখানে 10 মিনিটই দাঁড়াবে। আমরা এখানে নেই, খাওয়া দাওয়া সমাজে খাওয়া দাওয়ার খেয়ে নেবো। আমি তো ট্রেনে খেয়ে নিয়েছিলাম, ও খেতে পারেনি, ওর জন্য কিছু খাবার নেবো। জল শেষ হয়ে গেছিল, তাই এখান দিয়ে এখন জল ভরা প্রসেস চলছে। সবাই খুব কেয়ারিং, কোনো রকম প্রবলেম হয় চেক করার চেষ্টা করছে। কালকারিয়া ছেড়ে 897 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো এলাহাবাদ জংশন। আর এটা এলাহাবাদ জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। আমাদের ট্রেন লেট ছিল, কিন্তু এখন বিফোর দ্য টাইম হয়ে গেছে। আমাদের ট্রেন 20 মিনিট আগে প্রয়াগরাজ জংশনে ঢুকিয়ে দিয়েছে। তো দেখা যাক কতক্ষণ দাঁড়ায় এখানে। তো এলাহাবাদ জংশনে ট্রেন দাঁড়িয়ে আছে, 5 মিনিট হয়ে গেল। এখান দিয়ে নিয়ে নিলাম শশা। পড়ার পথে শশা খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এবার যে প্ল্যাটফর্ম ঢুকলো, এর নামে একটা বিখ্যাত হিন্দি সিনেমা আছে, নাম মির্জাপুর। কালকা থেকে ছেড়ে মির্জাপুর পর্যন্ত আমাদের ট্রেনের যাত্রা 987 কিলোমিটার যাত্রা অতিক্রম করলো। এখানে আমাদের হল্ট মাত্র 5 মিনিট, তো বেশিক্ষণ দাঁড়াবো না, বাইরে ওপরে উঠে যাই। আর এর পরের প্ল্যাটফর্ম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ওইখানে গিয়ে আমাদের ট্রেন 1000 কিলোমিটার যাত্রা কমপ্লিট করবে। তো চলো আমরা উঠে যাই। আমি নিচে ভিডিও করতে গেছিলাম, ও নিয়ে নিচে বিরিয়ানি। বিরিয়ানি কেমন খেতে? বিরিয়ানি দেখো, বিরিয়ানিতে ধনেপাতা আর তরকারি দিয়েছে, 2টো ডিম আছে, আর আছে তেল, বুঝতে পারছি রং মারা জল। তো বিরিয়ানির অবস্থা এরকম। রাস্তায় বেরিয়ে তো আর খুব ভালো মন্দ পাওয়া যাবে না, এখানেই পাওয়া যাবে, তাও যতটা পারো অ্যাভয়েড করবে রাস্তার খাবার। কালকা থেকে ছেড়ে 1050 কিলোমিটার পর জার্নি করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মুঘলছড়াই জংশন বা দীনদয়াল উপাধ্যায় জংশন। এখানে আমাদের হল্ট 10 মিনিট, আর আমাদের ট্রেন একদম সঠিক টাইমে চলছে। তো এরপর আর বলার কিছু নেই। এরপর এখন বইতে সময় হয়ে গেছে 8টা 13। তো কালকের আবার সকাল সকাল উঠতে হবে, তাই জন্য এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। এখন করে নেবো আন্ডা বিরিয়ানি। ও নিয়েছিল কিন্তু ও খেতে পারেনি, তাই জন্য আমি আমার সেটা খেয়ে নেবো। দেখি আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিই কেমন খেতে। তো এখানে আছে বিরিয়ানি, লাল সাদা কিছুটা ভাত টাইপের, ভাতের মধ্যে রং মেরে দিচ্ছে শুধু, কোনো বিরিয়ানির গন্ধ নেই, ধনেপাতার গন্ধ বার হচ্ছে। হাতে আছে একটু তরকারি, বিরিয়ানির বর র কোথায় আমি যেটা বুঝতে পারছি না। ঝাল দরকার তাই খাচ্ছি। 50 টাকার বিরিয়ানি, শুধু ভাতই আছে। চলো এই খেয়ে নিই। উঠতে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সুভাষচন্দ্র বোস জংশনে। আর বেশ দূর নয়, আমাদের জার্নি প্রায় শেষের দিকে। ঘুমটা ভেঙে গেল, তোদেরকে এখানে দাঁড়িয়ে আছে, তাই তোমাদের ভিডিওটা। হঠাৎ চোখ খুলে দেখি আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস ঘুমো জংশনে। হঠাৎ কেন এত রাতে ট্রেন থেকে নেমে এই প্ল্যাটফর্মে ভিডিও করছে, এটাই ভাবছেন তো? আসলে এর সাথে জড়িয়ে আছে আমাদের স্বাধীনতার ইতিহাস। শোনা যায়
1941 সালের 17 জানুয়ারি মধ্যরাতে নেতাজি সুভাষচন্দ্র বোস এই প্ল্যাটফর্ম থেকেই রওনা দিয়েছিলেন অন্য দেশের উদ্দেশ্যে, অর্থাৎ এই দেশ ত্যাগ করেছিলেন। সেই কারণে পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম অনুসারে এই প্ল্যাটফর্মের নামকরণ করা হয়। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে গালসি বলে একটা প্ল্যাটফর্মে বর্ধমান ঢোকার আগে। আমাদের ট্রেন বিফোর দ্য টাইম ছিল 10 মিনিট আগে এই পর্যন্ত চলে এসেছিলো। তো তাই জন্য এখন ট্রেনকে দাঁড় করিয়ে রেখেছে। ট্রেন ছাড়লে সামনে আছে বর্ধমান জংশন, তারপরে হাওড়া। দেখা যাক ট্রেনটা কখন পৌঁছায়। আর হুইসেল দিয়েও দিয়েছে। ট্রেনে বসে সকালের চা আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম হাওড়ার দিকে। হ্যালো, তো আমরা এখন চলে এলাম সীতাভোগ মিহিদানার দেশ বর্তমানে আমাদের হল্ট আছে 10 মিনিট। আর সামনে একটা সীতাভোগের দোকান দেখেছি, তো সেদিকে যাচ্ছি আমি এখন সীতাভোগ নিয়ে নেওয়ার জন্য। নিয়ে নিলাম সীতাভোগ মিহিদানা, আর এটা বাড়ির জন্য নিয়েছি, বাড়ির জন্য নিতে মিষ্টি নিতে তাই জন্য নিয়ে নিলাম। এবার উঠে যাবো হাওড়াতে নেমে জার্নি কমপ্লিট হবে। বর্ধমান থেকে মিহিদানা নিয়ে নিয়েছিলাম ট্রেনে বসে খাওয়ার জন্য, তাই খাচ্ছিলাম নিশ্চিন্ত মনে। কিন্তু তখনও ভাবতে পারিনি যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। এই মুহূর্তে আমাদের ট্রেনের সাথে আলো শক্তিগড়। এখানে যদিও ট্রেনের কোনো অফিসিয়াল হল্ট ছিল না, তাও আমাদের ট্রেন দাঁড়িয়েছে এখানে সিগন্যাল না পেয়ে। বর্ধমান যেতে এখনও প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো টাইম লাগবে, কিন্তু তার আগে জানি না আর কতটা টাইম নেবে। ট্রেনটা থেকে শুধু দাঁড় করিয়ে দিচ্ছে একটু পরপরই। এখানে যেমন কোনো হল্ট ছিল না, কিন্তু এখানে দাঁড় করিয়ে দিল। এর আগেও একবার দাঁড়িয়েছে। তো চলো দেখা যাক কতক্ষণে পৌঁছাই হাওড়া। তো ট্রেন অনেকক্ষণ ধরে মশাগ্রামে দাঁড়িয়ে আছে, আর এখানে পেয়ে গেলাম মুড়ি। ট্রেনে চলার পথে মুড়ি না হলে হয় না, তাই নিয়ে নিলাম মশলা মুড়ি। দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকে। মশলা মুড়ি খেতে খেতে অপেক্ষা করছিলাম ট্রেন ছাড়া, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল ট্রেন তখনও আর ছাড়ার নাম নেয় না। ফাইনালি গাইস আমরা এসে পৌঁছালাম হাওড়ায়। আমাদের টাইম ছিল 8টা, আর এখন ঘড়িতে বাজে 12টা, অর্থাৎ ট্রেন 4 ঘন্টা লেট। তো জার্নি কমপ্লিট হলো এই ট্রেনের। আর এই ট্রেনটা বর্ধমান পর্যন্ত ঠিকঠাকই ছিল, তারপর দিয়ে এত ঝুলিয়েছে যে হাওড়া পর্যন্ত আসতে 4 ঘন্টা লেট হয়ে গেছে। তো চলো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা জার্নিতে অন্য কোথাও।